নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল তোমাদের এডুকেশন মাইনর বিষয়ের পরীক্ষা রয়েছে, তো আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে। আশা করছি আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো দিয়ে আসবে। তো চলো দেরি না করে সরাসরি শুরু করা যাক আজকের এই মূল প্রশ্নগুলো বা মূল ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমরা মডেল 1 থেকে যে প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য রাখবে। প্রথম প্রশ্নে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী ছিল? গুরুকুল শিক্ষা ব্যবস্থার পরিবেশ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং গুরু শিষ্যের সম্পর্কের বিস্তারিত বিবরণ দাও। এই পাঠগুলো তোমাদের দেখতে লাগবে। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থায় নারী শিক্ষার অবস্থান কেমন ছিল? তৎকালীন সময় নারীদের শিক্ষা সুযোগ, বিষয়বস্তু এবং সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা সম্পর্কে একটি নতিদীর্ঘ নিবন্ধ লেখো। এখানকার শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং শিক্ষাকেন্দ্র হিসেবে এর গুরুত্ব ও ঐতিহাসিক মূল্যায়ন লেখো। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলি কী ছিল? বৌদ্ধ ধর্মের আদর্শ ও অষ্টাঙ্গিক মার্গ কীভাবে এখানকার শিক্ষাকে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো। 5 নম্বর, বৌদ্ধ বিহারগুলোতে শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল? প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও তার গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় এই দুটি প্রধান ধারা, বিশেষ করে বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সাদৃশ্য এবং সাদৃশ্যগুলি কী কী? ঐতিহাসিক প্রেক্ষাপটে এদের একটি তুলনামূলক চিত্র তুলে ধরো, বা বলতে পারে বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো বা তুলনামূলক আলোচনা করো। তো এই কটি প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে প্রথম মডেল থেকে। পরবর্তী মডেল 2 থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, ইসলামিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? মধ্যযুগীয় ভারতের শিক্ষার বিকাশে মক্তব ও মাদ্রাসার ভূমিকা আলোচনা করো। ইসলামী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিক্ষা প্রসারে ফিরোজ শাহ তুগলক এবং সম্রাট আকবরের শিক্ষামূলক সংস্কার ও অবদানগুলো সবিস্তারে বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগে নারী শিক্ষার অবস্থা কেমন ছিল? এছাড়া মধ্যযুগীয় ভারতে মিথিলা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্ষেত্রে ঔরঙ্গজেবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, মধ্যযুগীয় ভারতের শিক্ষার বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং বৈদিক শিক্ষা ব্যবস্থার সাথে মধ্যযুগীয় ইসলামিক শিক্ষা ব্যবস্থার তাৎপর্যপূর্ণ পার্থক্য ও তুলনামূলক আলোচনা করো। এই পার্টগুলো তোমরা কিন্তু মডেল 2 থেকে ভালো করে পড়বে। মডেল 3 থেকে তোমরা যেটা পড়বে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ও স্ত্রী শিক্ষা প্রসারে শ্রীরামপুর ত্রয়ী মানে কেরি, মাসম্যান ওয়াট এদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্ন, ভারতীয় বা ভারতের দেশীয় শিক্ষার সমীক্ষা সম্পর্কে উইলিয়াম অ্যাডামসের প্রতিবেদন ও সুপারিশগুলি বিবরণ দাও এবং তা কার্যকর না হওয়ায় অন্তর্নিহিত কারণগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা এরকম বলতে পারে, ভারতের দেশীয় শিক্ষার সমীক্ষা সম্পর্কে অ্যাডামসের সুপারিশ কার্যকর না হওয়ার অন্তর্নিহিত কারণ কী ছিল? পরবর্তী প্রশ্ন তোমরা যেটা দেখবে, 1813 সালে সনদ আইনটি মানে চার্টার অ্যাক্ট মূল্যায়ন করো এবং প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসানে লর্ড মেকলের মন্তব্য ও ভূমিকা বিস্তারিত আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসানে মেকলের মন্তব্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় শিক্ষায় উডের ডিসপ্যাচ বা ম্যাগনা কার্টার সুপারিশসমূহ এবং 1882 সালে হান্টার কমিশনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। অথবা এটাও বলতে পারে, উডের ডিসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। বা 1882 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ আলোচনা করো। পরবর্তী 1905 থেকে 1906 সালের জাতীয় শিক্ষা আন্দোলনের পটভূমি, উদ্দেশ্য, বিভিন্ন পর্যায়, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় এবং এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারে, 1905 থেকে 6 সালে জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? বা এরকম বলতে পারে, ভারতের জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয়, তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষানীতির মানে লর্ড বেন্টিংকে শিক্ষানীতির গুরুত্ব ও মাধ্যমিক শিক্ষা সংস্কারে স্যাডলার কমিশন 1917 থেকে 1919 মূল সুপারিশগুলি আলোচনা করো। বা প্রশ্ন এরকম আসতে পারে, লর্ড বেন্টিংকে শিক্ষানীতি আলোচনা করো, স্যাডলার কমিশনের সুপারিশগুলি লেখো বা আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মডেল 4 থেকে তোমরা যেটা পড়বে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন মানে রাধাকৃষ্ণন কমিশন 1948-এর উচ্চশিক্ষার লক্ষ্য, কাঠামো এবং প্রধান সুপারিশগুলি, অর্থ সংক্রান্ত সুপারিশ সহ আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, 1948 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো বা রাধাকৃষ্ণন কমিশনের অর্থ সংক্রান্ত সুপারিশগুলি লেখো। পরবর্তী মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, ভাষা, পাঠ্যক্রমের শব্দপ্রবাহ এবং মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কী সুপারিশ করেছিল? বা মুদালিয়ার কমিশনের শব্দপ্রবাহ কী? পরবর্তী প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 1964 থেকে 66 এই প্রস্তাবিত শিক্ষা কাঠামো 10+2+3 বা ত্রিভাষা সূত্র, পাঠ্যক্রম সংস্কার এবং মূল্যায়ন পদ্ধতির সুপারিশগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, কোঠারি কমিশন প্রস্তাবিত ত্রিভাষা সূত্র সম্পর্কে লেখো বা পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ ব্যাখ্যা করো। পরবর্তী 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য ও সুপারিশসমূহ আলোচনা করো। এর পাশাপাশি রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি পর্যালোচনা করো। POA 1992 ভূমিকা ব্যাখ্যা করো। বা প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে, 1986 সালে জাতীয় শিক্ষানীতি স্বরূপ ব্যাখ্যা করো। জাতীয় শিক্ষানীতি 1986 এবং রামমূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি কমিটি সুপারিশগুলি পরিমণ্ডল POA 1992 এর পরিকল্পনাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং শেষ প্রশ্নের দিকে চলে এসেছি আমরা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে সর্বশিক্ষা অভিযান, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় এবং স্কুলগুচ্ছ ব্যবস্থার লক্ষ্য ও কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। বা বলতে পারে শুধুমাত্র নবোদয় বিদ্যালয়, সর্বশিক্ষা অভিযান,
অপারেশন ব্ল্যাকবোর্ড, স্কুলগুচ্ছ এরকম বলতে পারে। এবং পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 মূল বৈশিষ্ট্য ও সুপারিশগুলি বিশ্লেষণ করো এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার এই সুদূর প্রসারী প্রভাব মূল্যায়ন করো, বা বলতে পারে জাতীয় শিক্ষানীতি 2020 বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী, উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো এবং মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার গুণ, ত্রুটি ও বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। অথবা এরকম বলতে পারে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যাবলী ব্যাখ্যা করো বা বুনিয়াদী শিক্ষার গুণ বা ত্রুটি উল্লেখ করো। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের টপিকগুলো ভালো করে পড়ো এবং অথবা করে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, কিন্তু এখান থেকেই হবে। আশা করছি এই প্রশ্নগুলো রেডি করলে তোমরা আগামীকালের পরীক্ষা খুব ভালো করে দিয়ে আসতে পারবে। তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে রেখো। আর পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে গেলে বা পিডিএফ প্রিন্টেড নোট সংগ্রহ করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে ভালো থেকো এবং আগামীকালে পরীক্ষার জন্য সকলকে জানাই বেস্ট অফ লাক।